কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, মন্তব্য তারেক রহমানের। বললেন, কোনো দলের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে পারে ফ্যাসিস্টরা। কথায় কথায় দলগুলো রাজপথে গেলে আবারও সহিংসতার শঙ্কা আমির খসরুর। আলোচনায় সাড়া দেয়নি বিএনপি, অভিযোগ জামাতের। ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ, আজ থেকে কর্মবিরতি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না, অভিমত বিশিষ্টজনদের। সংস্কারের নামে সময় নষ্ট করা হয়েছে বলছেন রাজনীতিবিদরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, বিএনপির কাছে অবশ্যই দেশ ও জনগণের স্বার্থ সবার আগে। ফ্যাসিবাদীরা কোনো দলের আড়ালে দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বৈচিত্র্যময় সমাজে প্রতিটি নাগরিকের মাঝেই একটি ঐক্যসূত্র আছে, সেটি হচ্ছে শহীদ জিয়ার দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বলেন, যে যে ধর্মেরই হোক না কেন সবার অধিকার সমান, কিন্তু পলাতক স্বৈরাচারের আমলে ভিন্ন দল মতের কেউ নিরাপদ ছিল না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয়। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা, জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী বাছাইয়ের আহ্বান জানান তারেক রহমান। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের, আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে। নিজেদেরকে অবশ্যই সংখ্যালঘু ভাববেন না, ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়। বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার। এজন্যই আমরা একটি কথা বলি, এবং সেই কথাটি হলো, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। কেউ যেন রাজনৈতিক স্বার্থে নির্বাচনে সংখ্যালঘু কার্ড ব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সব কিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। মতুয়া সম্প্রদায়ের দাবি দেওয়া যতটুকু সম্ভব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই।
রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতা সৃষ্টি হবে বলে আশঙ্কা তার। অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জনমত তৈরি ও সরকারকে বোঝাতেই গণভোট ইস্যুতে আন্দোলন করছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। শনিবার রাজধানীতে জনতার ইশতেহার বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার শিরোনামে সেমিনারের আয়োজন করে ট্রেস নামে একটি সংগঠন। সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। ইশতেহারটা তাহলে সুবিচার পাবে মানুষের কাছে। জনতার ইশতেহার প্রসঙ্গে আলোচনায় বক্তারা অগ্রাধিকার দেন জুলাই সনদ ও গণভোট ইস্যুকে। বলেন, সংস্কার ইস্যুতে জনগণের মতের প্রতিফলন দরকার। জানান, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি, আমরা জনমত তৈরি করার জন্য করছি। আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না, আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি। আমরা পাবলিকলি বলেছি, আসেন, আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণভোট নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের দাবি অনেকটা জবরদস্তিমূলক। বলেন, এমন আচরণ দেশকে সংঘাতের পথে ঠেলে দিতে পারে। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। The chapter is closed. এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। গণভোটটা কি ব্যাপার? এই যে আজকে যে সরকারটা ক্ষমতায়, অন্তর্বর্তী সরকারটি আছে, এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে। বর্তমান সংশোধনের এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে। আগামীর বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান থাকা দরকার। রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলের বাস্তবসম্মত পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায়। জানান, রাজনীতির ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে উত্তপ্ত করতে দেবে না বিএনপি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নিজেরা নির্বাচনে বিজয়ী হতে পারবে না জেনেই নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে একটি দল। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। কিন্তু সেই যুদ্ধে যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না, সেজন্য বাড়াবাদে ছাই ছিটিয়ে দিবেন, সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না, সেই সুযোগ দিবে না। সুতরাং আপনারা ঋণ করে কি খেতে চান খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দান। দুপুরে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনোদিনই ঘটাতে পারবে না। তারা ব্যস্ত গোষ্ঠীতন্ত্র লুটপাট নিয়ে।
72 থেকে 75 দুঃশাসনের সময় ছিল শেখ মুজিবুর রহমানের শাসনামল। মানুষ অস্থির ছিল, জনগণের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 75-এর 14 মিনিটের মধ্যে একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে, আপনারা সবাই জানেন। জনগণ অত্যাচার নিপীড়নের জাতাকলে পিষ্ট ছিল 3.5 বছর। এছাড়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে শনিবার শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আহত হন অর্ধশতাধিক শিক্ষক ও পুলিশ। মোবাশের আহমদের রিপোর্ট। বেতন স্কেল 10ম গ্রেড করা সহ 3 দফা দাবিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিল দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শনিবার দুপুরের পর পূর্ব ঘোষিত কর্মসূচি কলম বিসর্জন পালন করে শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দেখছি, কিন্তু আসলে সেই আশ্বাস কখনোই পূর্ণ হয় নাই। সরকারের অন্য সকল ডিপার্টমেন্টে স্নাতক পাশে 10ম গ্রেড, আমরা কেন পাবো না? যদি আমরা এখান থেকে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা রাজপথ ছাড়বো না। পুলিশ জানায় ব্যারিকেড ভাঙায় শিক্ষকদের ওপর চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি, আজকে আমরা কলম সমর্পণ করব। আমার হাতে কলমও দিল 8-10টা দিয়ে, সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব। যখন কথা বলে চলে যাবে, এর মধ্যে আরেকটা আপনারা দেখছেন যে বাম পাশে যারা ছিল, তো ওনারা যে কি বুঝলো আল্লাহ জানে, ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। শাহবাগে পুলিশের চড়াও হওয়ার ঘটনায় কয়েকজনকে আটকের অভিযোগ তোলে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। পরে শহীদ মিনারে অবস্থান নেয় তারা। সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কর্মবিরতি থাকবে। আবারও বলছি, মাহবুব সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার রাত 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায়। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। ফলে রাতেও শহীদ মিনারে পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে অবস্থান করেন শিক্ষকরা। তারা জানান 3 দফা দাবি আদায়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বর্বরচিত হামলা রাজপথে হয়েছে, আমি মনে করব প্রাথমিক শিক্ষা নয়, শুধু সারা বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সকলের জন্য আজকে একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়ে গেল। অন্যদিকে আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিধান রঞ্জন রায় বলেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হয়েছে, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে। এখন তারা 10ম গ্রেড দাবি করে যে আন্দোলন করছেন তার কোনো যৌক্তিকতা নেই। প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেড দাবি তুলে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা
সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়, কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে বৈষম্য বিরোধী আইন প্রবর্তনের অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অধ্যাদেশের মাধ্যমে বৈষম্য বিরোধী আইনের খসড়া চূড়ান্ত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। শনিবার সংলাপে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না। ইমরুল কায়েসের রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই চেতনার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী নাগরিক আইন প্রবর্তন করেনি। বিষয়টি অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। আমরা দাবি উত্থাপন করছি, সেটা হলো একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে, জাতি গোষ্ঠী নির্বিশেষে, বয়স এবং স্থান নির্বিশেষে, সেগুলিকে মোকাবেলা করা সম্ভব হয়। পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। বৈষম্য বিরোধী আইনের বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট অবস্থান থাকার বিষয়ে কথা বলেন বক্তারা। রাজনৈতিক বৈষম্য গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। সংস্কার কমিশনের, ঐক্যমত কমিশনের আর অন্য জিনিস নিয়ে আছে, কে ক্ষমতা যাবে, কারে কেন টেনে ধরবো, পিআর আছে, তারপরে কি ওই ক্ষমতার মেয়াদ আছে, এইসব নিয়ে তারা, যেটা মূল প্রয়োজন ছিল, প্রোডাক্টটা কেন আসলো, কেন এটা আসলো, সংস্কার কথা কেন আসলো, বৈষম্য বিরোধী কার্যকর কোনো আইন করে নাই। 2022 সালের প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইনের অনেক দুর্বল দিকের সমালোচনা করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 45 নং ওয়ার্ড আয়োজিত অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি 9 মাস যাবৎ একই টেবিলে বসে তাদের সব দাবি মেনে নিলেও এখন তারা নিম্ন ও উচ্চ কক্ষের পিয়ার নিয়ে নতুন করে বিশৃঙ্খলা করছে। যারা 71-এ জনগণকে খুশি করতে পারেনি, তারাই 24 আর 71-কে মুখোমুখি করছে উল্লেখ করে ইশরাক হোসেন আরও অভিযোগ করেন, গণভোটের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানে অভিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে, সেটিকে বানচাল করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন দাবি তুলে আসছে, যে সকল দাবির কোনো ভিত্তি নাই। আলোচনার শুরুতেও এই দাবিগুলো ছিল না। যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে, তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো 5 বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে। তারা জানে তারা ভোটের মাঠে, ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই, যার কারণে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি, ডিসি, শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধরনের ব্যাংক দখল, নানা ধরনের দখলবাজি তারা করছে। এটিকে অব্যাহত রাখার জন্য, নিজেদেরকে শক্তিশালী করার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের অভিযোগ, তরুণদের রক্তের উপর দিয়ে গণঅভ্যুত্থান হলেও এখন তরুণদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। বলেন, দেশের রাজনৈতিক বলয় চাচ্ছে না নতুন কোনো রাজনৈতিক দল তৈরি হোক। আরেকটা ফ্যাসিস্ট আনতে হাসিনাকে হটানো হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিলে সেটি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন সামান্তা শারমিন। এ সময় দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেন,
জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট না থাকলে এই সনদে স্বাক্ষর করা না করা একই কথা। জনগণ যাতে সহজে বুঝতে পারে সেজন্য সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করার দাবি জানান তিনি। হঠাৎ করেই পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এত দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। তবে আড়তদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন, মৌসুম শেষে সরবরাহ ঘাটতি দাম বাড়ার বড় কারণ। আতঙ্কিত না হয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার আভাস দিচ্ছেন তারা। 50 টাকা বা 60 টাকা ছিল, সেটা হুট করে রাতারাতি কিভাবে দ্বিগুণ হয়ে যায়, এটা খুবই ভাববার বিষয়। যে মানে একটা জিনিস এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দাম হয়ে যায়, এটা বাংলাদেশেই সম্ভব। বাজারে ক্রেতার এমন ক্ষোভ দীর্ঘদিন পর। এক প্রকার আমদানি ছাড়াই সারা বছর ভোক্তাকে সন্তুষ্ট রাখার মতো বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি। বছরব্যাপী 50 থেকে 70 টাকা কেজির মধ্যেই ওঠানামা করেছে রান্নার দরকারি এই মশলাটি। তবে সপ্তাহ দুয়েক ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে ঠেকেছে 120 টাকায়। 80-70 এরকম বিক্রি করছি, আর বর্তমান বিক্রি করতেছে 110। 100 টাকার থেকে কম না কমে, আমরা গরিব মানুষ, আমরা কিনা খাবার না গে আমাকে 5 কেজি নিতাম, দাম বেশি থেকে 2 কেজি নিলাম। রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় পণ্যটির মজুত আছে চোখে পড়ার মতোই। তবে আড়তদাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান লাগায় এক লাফে দাম বেড়েছে 40%। এখন কারো কাছে ওরকম মজুত পেঁয়াজ নাই যে আপনারা মনে করতেছেন যে মজুত করে হয়তো সিন্ডিকেট করে বাজার বাড়াইছে, এই ধরনের কোনো কিছু আশঙ্কা নাই। আপনি দেখতেছেন তো আমাদের ঘর খালি, মজুত করবো কেন? আমরা পার্টি মাল দেয়, আমরা কমিশনে বিক্রি করে তাদের টাকা দিয়ে দেয়। আমাদের বেচা কিনা করতে কষ্ট হয়ে যাইতেছে। মহল্লা ভিতরে বলতেছে তোমরা হঠাৎ করে তোমরা বাড়াইছো, আমরা কিনা আমরা যেরকম কিনে এরকম। 10-20 টাকা পারলে পরে আমি মনে করি না যে আতঙ্ক হওয়ার কিছু আছে। আমরা জনগণ আগে 2 কেজি যে খাইতো তার 1 কেজি করে কিনে নিয়ে দরকার 10 দিনের জায়গায় 15 দিন খাবে, অল্প করে খাবে, কারণ 1 মাস পরে আবার নতুন পেঁয়াজটা উঠে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে 13,000 টন। গত বছরে একই সময়ে আমদানি ছিল 2,46,000 টন। পাইকারি পর্যায়ে 90 থেকে 97 টাকা বিক্রি হলেও ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে প্রায় 110 থেকে 130 টাকার মতো। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ পর্যন্ত পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মধ্যে। তবে বিক্রেতারা বলছেন সারা বছর পেঁয়াজের বাজার ছিল বেশ স্থিতিশীল। আর বিশ্লেষকরা বলছেন এবছরের মতো প্রতি বছরই পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাইলে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের বাজারে উৎপাদনশীলতা বাড়াতে হবে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ বিমান রুটে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 5,000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা দেরিতে ছেড়েছে। এর মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডেফির দাবি 4% ফ্লাইট বাতিল হয়েছে। রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে বাতিল করা হয়েছে 17% ফ্লাইট। আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক সহ 10টি বিমানবন্দরে শত ফ্লাইট দেরিতে ছেড়েছে। আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রে 38 দিন ধরে চলা সরকারি শাটডাউনের কারণে 13,000 উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক ও 50,000 নিরাপত্তা তল্লাশি কর্মকর্তা বেতন পাচ্ছেন না। ক্রিকেট। প্রথম বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স শুরু হচ্ছে আজ। 2 দিনের এই সম্মেলনে অংশ নেবেন দেশের প্রতিটি জেলা ও বিভাগের প্রতিনিধিরা। থাকবেন জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, সরকারি ক্রীড়া কর্মকর্তা, জেলা কোচ ও একজন নারী উদ্যোক্তা। রাজধানীর একটি হোটেলে হবে এই সম্মেলন। দেশের ক্রিকেট কাঠামো বিকেন্দ্রীকরণে কি পরিকল্পনা নেওয়া যায় সেসব বিষয়ে মতবিনিময় হবে এই সম্মেলনে, বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। ডিসেন্ট্রালাইজ মানে ঢাকা থেকে সারা বাংলাদেশের সব জায়গায় ক্রিকেটটা ছড়িয়ে পড়বে এবং অর্গানাইজেশনটাও সেই ঢাকার বাইরে থেকেই হবে। তো সেই ডিসেন্ট্রালাইজেশনটা কি, এটা কেন হবে, কি জন্য প্রয়োজন, এবং আমাদের বিভিন্ন জেলার যারা ক্রিকেটের স্টেক হোল্ডার তারা কি চ্যালেঞ্জ ফেস করছেন এবং তাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেই সব কিছু একসাথে কেটার করার উদ্দেশ্যে কিন্তু এই ক্রিকেট কনফারেন্সটা আয়োজন করা হচ্ছে। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তাদের মত বিনিময় হবে, আমরা তাদের কথা শুনবো, তাদের চ্যালেঞ্জ
তাদের চাওয়া, তাদের পাওয়া, তারা কিভাবে এই কাজটা আমরা আরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুন্দর করে করতে পারে তাদের কাছ থেকে আমরা শুনবো, আমরাও তাদের সাথে কথা বলবো এবং সবাই একসাথে আমরা একটা আইডেন্টিটি জেনারেট করব, যেটি আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য অনেক সাহায্য করবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য তারেক রহমানের। বললেন, কোন দলের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে পারে ফ্যাসিস্টরা। কথায় কথায় দলগুলো রাজপথে গেলে আবারও সহিংসতার শঙ্কা আমির খসরুর। আলোচনায় সাড়া দেয়নি বিএনপি, অভিযোগ জামাতের। ঐক্যমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ। আজ থেকে কর্মবিরতি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। বৈষম্য বিরোধী আইন পাশ না হলে শুধু সংস্কারে কিছুই হবে না, অভিমত বিশিষ্টজনদের। সংস্কারের নামে সময় নষ্ট করা হয়েছে বলছেন রাজনীতিবিদরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bignews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।